আমার অডিও ভিডিওটা ক্লিয়ার আছে সবার কাছে? গুড মর্নিং। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং গুড মর্নিং ম্যাম। আজকের ক্লাসটা শুরু করা যাক তাহলে। আগের দিনের ক্লাসেরই কন্টিনিউয়েশন আজকে। যেরকম আগের দিনকে আমরা মিনারেলস নিয়ে আলোচনা করেছিলাম, মিনারেলস এর মধ্যে বেসিক্যালি আমরা কথা বলেছিলাম ম্যাক্রো মিনারেলস গুলোকে নিয়ে। আজকে আমরা কথা বলবো মাইক্রো মিনারেলস যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। আচ্ছা, মাইক্রো মিনারেলস এর মধ্যে প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়রন। আয়রনকে যদিও আমরা মাইক্রো মিনারেলস বলে থাকি, কেন বলছি? কারণ আয়রনের রিকোয়ারমেন্ট সারা দিনে 100 মিলিগ্রামের কম। কতটুকু আয়রন আমাদের রিকোয়ার্ড থাকে সারাদিনে? অনলি 17 থেকে 21 মিলিগ্রাম। ফ্রম 17 টু 21 মিলিগ্রাম পার ডে আয়রনের রিকোয়ারমেন্ট থাকছে, সেই জন্য একে আমরা মাইক্রো মিনারেলস বলছি। কিন্তু আয়রনের যে ফাংশন রয়েছে সেই ফাংশনটাকে কিন্তু কখনোই আমরা মাইক্রোর মধ্যে রাখতে পারি না, কারণ একটাই, আয়রন ছাড়াও আমাদের বডির যে বেস সেটা তৈরি হওয়া সম্ভব নয়। ঠিক যেরকম ম্যাক্রো মিনারেলস গুলো আমাদের বডির মেজর ফাংশনস গুলোকে রেগুলেট করছে, একই রকম ভাবে আয়রন তাই। ঠিক আছে? আচ্ছা, আয়রনের ক্ষেত্রে আমরা দুটো নাম পেয়ে থাকি। কেউ আনমিউট রয়েছেন, প্লিজ মিউট করবেন। যখন আয়রনের কথা বলছি, এই আয়রনের জন্য আয়রনকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি ভাগ আমরা আগের দিন পড়েছিলাম? আগের দিন বলতে আমরা ভিটামিনস এর সময় পড়েছিলাম। কি কি ভাগ আছে আয়রনের? ফেরাস আর ফেরিক। ভেরি গুড। একটা হচ্ছে ফেরাস, আরেকটা হচ্ছে ফেরিক। আচ্ছা, এই ফেরাস জাতীয় আয়রনটা আমরা কার মধ্যে পেয়ে থাকি? ফেরাস জাতীয় আয়রন আমরা পেয়ে থাকছি অ্যানিমাল ফুডের মধ্যে। ঠিক আছে, তাহলে ফেরাসের সোর্স কি? অ্যানিমাল সোর্স। অ্যানিমাল সোর্সের মধ্যে কাদের পাবো? লিভার, জাস্ট আ সেকেন্ড, অ্যানিমাল সোর্সের মধ্যে বিশেষ করে হচ্ছে লিভার। লিভারের মধ্যে অর্থাৎ নেকের মধ্যে আমরা ভালো পরিমাণে আয়রন, কারণ আমাদের বডিতে আয়রন স্টোর থাকতে। ম্যাম সাউন্ডটা ইকো হচ্ছে। কারণ লিভারের ক্ষেত্রে কেন আমরা বলছি যে লিভারটা হচ্ছে খুব ভালো সোর্স? কারণ লিভারের মধ্যে আয়রন স্টোর থাকতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা লিভারকে আয়রনের ভালো সোর্স বলি। কতটা পেয়ে থাকি লিভারের মধ্যে আয়রন? মোটামুটি ভাবে 6 মিলিগ্রাম পার 100 গ্রামসে আমরা আয়রন পাচ্ছি। এছাড়াও প্রন, প্রনের মধ্যে আয়রন পাওয়া যাচ্ছে। প্রনের মধ্যে ইনফ্যাক্ট অনেকটা পরিমাণে আয়রন আমরা পেয়ে থাকি, কিন্তু সেটা আমরা ইউজুয়ালি নিই না, কারণ ড্রাইড প্রনস যেগুলো হয়, প্রিজার্ভড যেগুলো হয়, সেগুলোর মধ্যে বেসিক্যালি পাওয়া যায়। সেটা অনেকটা বেশি, প্রায় 25 to 30 মিলিগ্রামস পার 100 গ্রামসে কিন্তু আমরা আয়রন পেয়ে থাকি। এবার আমরা যদি আমাদের রেগুলার খাবারের মধ্যে ধরি, তাহলে রেগুলার খাবারের মধ্যে লিভার আমরা রোজ খেতে পারবো না। মানে 100 গ্রামস করে লিভার খেলে তবে আমি 6 মিলিগ্রাম আয়রন পাবো, যেটা খাওয়া সম্ভব নয়। বাকি যদি মাছের কথা বলি, তাহলে সব মাছের মধ্যেও কিন্তু আমরা আয়রন পাই না বা ফেরাস সোর্সটা পাই না। রুই মাছ, তার মধ্যে আয়রন পাচ্ছি। কতটুকু পাচ্ছি? অনলি 1 মিলিগ্রাম পার 100 গ্রাম। তাহলে 100 গ্রাম মানে স্ট্যান্ডার্ড সাইজের দুটো পিস মাছ যদি আমরা নিচ্ছি, দুটো পিস রুই মাছ যদি আমরা নিচ্ছি, তাহলে সেখান থেকে আমরা অনলি 1 মিলিগ্রাম পাবো। আর যদি পমফ্রেট মাছের কথা বলি, সেখানে পাচ্ছি মাত্র 2 মিলিগ্রাম। তাহলে ফেরাস সোর্স থেকে আমরা আয়রন পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এই সোর্সটা হচ্ছে খুব ভালো অ্যাবজর্ব করতে পারে আমাদের বডি।
ঠিক আছে, বাট যে কোয়ান্টিটিটা সেই কোয়ান্টিটিটা কিন্তু খুব কম। এই ফেরাস সোর্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কোয়ালিটিটা বেশি কিন্তু কোয়ান্টিটি কম, যার কারণে আমরা ফেরাস সোর্সের উপর ডিপেন্ড করে থাকলে ওই 17 মিলিগ্রাম বা 21 মিলিগ্রাম সেই পরিমাণটা কিন্তু আমি ফুলফিল করতে পারবো না। ঠিক আছে, 17 মিলিগ্রামটা ইউজুয়ালি পুরুষদের ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা থাকে, মহিলাদের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে বিকজ অফ দেয়ার মেনস্ট্রুয়াল সাইকেল, বিকজ অফ দেয়ার পিরিয়ডিক্যাল ব্লাড লস। তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন রিকোয়ারমেন্টটা আরেকটু বেশি থাকে, which is 21 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে এবারে চলে আসছি আমি ফেরিক আয়রনে। ফেরিক আয়রনের দিক থেকে আবার বলা যায় যে এর যে কোয়ান্টিটিটা রয়েছে, কোয়ান্টিটিটা বেশি কিন্তু কোয়ালিটিটা কম। কোয়ান্টিটি বেশি কেন বলছি? বিভিন্ন প্লান্ট সোর্সের মধ্যে আমরা ফেরাস বা ফেরিকটাকে পেয়ে থাকি। কেউ আনমিউট রয়েছেন, মিউট রাখবেন প্লিজ। ফেরিক সোর্সটাকে আমরা পাচ্ছি কিরকম? চিড়ে, রোজ আমরা খেতে পারি সেটা। চিড়ের মধ্যে আমরা প্রায় 20 মিলিগ্রাম আয়রন পাবো 100 গ্রামস এর মধ্যে। এছাড়াও যে সবুজ শাকসবজি, সবুজ জাতীয় যে কোনো শাক, তার মধ্যে আমরা আয়রন কে পাবো। এমনকি ফুলকপির যে পাতা, ফুলকপির শাক, মূলো শাক, যে এই ধরনের খাবারগুলোর মধ্যেও আমরা অনেকটা আয়রন পেয়ে থাকি। ফুলকপির শাকের মধ্যে আমরা প্রায় 40 মিলিগ্রাম পার 100 গ্রামসে হ্যাঁ, আয়রনকে সেটা গতকাল পাচ্ছি। করেছিলাম, গতকাল তো হয়ে গেছে, আমার চোখ দেখানো হয়ে গেছে। কেউ আনমিউট রয়েছেন, দীপক বলে কেউ একজন আনমিউট রয়েছেন, আমি এখন মিউট করে দিচ্ছি, এটা নোট করবেন যাতে পরে আর আনমিউট না হন। আচ্ছা, এবার যেরকম বললাম এই ধরনের শাক জাতীয় খাবার। এছাড়াও যদি ডাল জাতীয় খাবারের মধ্যে ভাবি তাহলে সয়াবিন, তার মধ্যেও আমরা অনেকটা আয়রন পাচ্ছি, প্রায় 10 মিলিগ্রাম পার 100 গ্রামসে আমরা আয়রন পেতে পারি। ছোলা বা ভাজা ছোলা, তার মধ্যেও সেম এই 10 মিলিগ্রামস এর মতন আমরা আয়রন পেয়ে যাই। আয়রনের সোর্সটা কিন্তু অনেক। এমনকি ড্রাই ফ্রুটস এর ক্ষেত্রেও যদি বলি, তাহলে ড্রাই ফ্রুটস এর ক্ষেত্রেও আমরা আয়রন পাই, কিন্তু সেটা কম, পরিমাণটা কম। কতটুকু? খুব ভালো ড্রাই ফ্রুটস এর মধ্যে কি রয়েছে? আমন্ডস, তার মধ্যে আমরা আয়রন পাই মাত্র 1.3 গ্রাম, 1.3 মিলিগ্রাম। বা কিশমিশ, তার মধ্যে আমরা আয়রন পাচ্ছি মাত্র 3 থেকে 3.5 মিলিগ্রামের মতো। তো এমন নয় যে ড্রাই ফ্রুটস আর দ্য রিচেস্ট সোর্স অফ আয়রন। ম্যাম, ম্যাম 100 মিলিগ্রাম ওটা? 100 মিলিগ্রাম, সবগুলোই 100 মিলিগ্রাম। ম্যাম যা কিছু কিশমিশের আগে নির্দিষ্ট একটা কি বললেন 100 গ্রাম, মিলিগ্রাম নয়, 100 গ্রামের মধ্যে। ম্যাম কিশমিশের আগে একটা কি বললেন ম্যাম? আমন্ডস এর কথা বলেছিলাম, কাঠবাদাম, কাঠবাদামের মধ্যেও আমরা পেয়ে থাকি অনলি 1.3 মিলিগ্রাম। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যদি প্লান্ট সোর্স থেকে আয়রনের কথা ভাবি, তাহলে আমাদেরকে আগেই মাথায় রাখতে হবে যত গ্রিন ভেজিটেবলস রয়েছে, লিফি ভেজিটেবলস যেগুলো রয়েছে, তার মধ্যে আমরা সব থেকে বেশি আয়রন পেতে পারি। তারপরে লিফি ভেজিটেবলস এর পরে যদি কিছু আসে, তাহলে সেটা হচ্ছে সিরিয়ালস। সিরিয়ালস এর মধ্যে বিশেষ করে চিড়ে, এটার মধ্যেও আমরা আয়রন পেয়ে থাকি। তাহলে এবার এখানে আমরা কি দেখছি? এখানে আমরা কতটুকু দেখছিলাম? 6, 1, 2 এরকম দেখেছি, বাট এখানে কিন্তু প্রায় সবকটাই 10-এর ওপর, 10, 20, 40 এরকম। তাহলে এর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেশি। তাতেও প্রবলেম কি? এইটা আমাদের বডি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না, ফেরিককে আমাদের বডি চেনে না, তাই জন্য এই ফেরিককে আগে ফেরাসে ট্রান্সফার হতে হয়। যখন ফেরাসে ট্রান্সফার হচ্ছে, in that case it should be combined with vitamin C। ভিটামিন সি যখন আমরা নিচ্ছি, তার ফলেই ফেরাসে এটা ট্রান্সফার হচ্ছে। এই যে ফেরিক আয়রনকে আরেকটাও নাম বলা হয়, দ্যাট ইজ নন হিম।
নন হিম আয়রন। হ্যাঁ, নন হিম আয়রন বা নন হিম সোর্স মানে যে হিম এই যে গ্রুপটা গঠন করতে পারে না। আর ফেরাসের ক্ষেত্রে বলা হয় হিম আয়রন, অর্থাৎ ফেরাস সোর্সটা হিম তৈরি করতে পারে যার থেকে পরে তৈরি হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, তাই হিম পোর্শনটা তৈরি করার জন্য আমাকে অবশ্যই ফেরাস নিতে হচ্ছে। ফেরাস আমি যদি অ্যানিমাল ফুড থেকে না নিতে পারি তাহলে আমাকে প্ল্যান্ট ফুডের সাথে ভিটামিন সি কে কম্বাইন করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো ক্লিয়ার হলো সবার কাছে? এটা ক্লিয়ার তো? Yes, ma'am. Clear, ma'am, clear, এবার clear, ma'am. ভেরি গুড। এবার এই আয়রনের মধ্যেই আমরা আবার দুটো নাম পড়ে থাকি। হুম, একটা আয়রন যে আমাদের শরীরে কাজে লাগছে, আরেকটা আয়রন যে কাজে লাগছে না কিন্তু ফর ফিউচার সে স্টোর হয়ে থাকছে। তাহলে যে কাজে লাগছে তাকে আমরা বলে থাকি ফাংশনাল আয়রন, অর্থাৎ যার কিছু ফাংশনস রয়েছে। আর যে কাজে লাগছে না তাকে আমরা বলতে পারি নন ফাংশনাল আয়রন। মোটামুটি আমরা সারাদিনে যতটুকু খাচ্ছি তার 2/3 কিন্তু ফাংশনাল আয়রন, অনলি 1/3 থাকে আমাদের নন ফাংশনাল আয়রন হিসেবে। কোথায় স্টোর থাকতে পারে? আমাদের লিভারে স্টোর থাকে, স্প্লিন বা বোন ম্যারো এগুলোর মধ্যে এই নন ফাংশনাল আয়রন হিসেবে স্টোর থাকছে। আর যে ফাংশনাল আয়রনটা রয়েছে তারা কিভাবে আমাদের বডিতে কাজে লাগছে? একটা তো বললাম হিমোগ্লোবিন, এছাড়াও হিমোগ্লোবিন কোথায় থাকছে? আমাদের ব্লাডের মধ্যে। মাসেলের মধ্যেও রয়েছে মায়োগ্লোবিন। মাসেলের মধ্যে মায়োগ্লোবিন হিসেবে স্টোর থাকছে। তো এইভাবেই কিন্তু আমাদের এই ফাংশনাল আয়রনটা কাজে লাগছে অ্যাজ পিগমেন্ট, কালার দিয়ে সেটাকে বোঝা যাচ্ছে। সেই জন্যই মাসেলের কালারও লাল, ব্লাডের কালারও লাল, ফর দ্যাট আয়রন পার্ট আর ফর দ্যাট গ্লোবিন পার্ট। ওকে, এবারে ফাইনালি আমরা চলে আসব আয়রনের ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, ফাংশনের ক্ষেত্রে এটাও আলাদা করেই বলি, সুবিধা হবে বুঝতে। আয়রনের প্রথম ফাংশন কি, মানে আমরা যেটা অনেকবার শুনে এসেছি সেটাকে কি মনে হয় আয়রনের প্রথম ফাংশন কি হতে পারে? ফার্স্ট আয়রনকে যদি বলি আয়রনের প্রধান কাজ কি হবে? কি হবে? হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিন তৈরি করা। ভেরি গুড, হিমোগ্লোবিন তৈরি করা। তাহলে প্রথম সে কি করছে? হিমোগ্লোবিন প্রোডাকশন করলো। এই হিমোগ্লোবিন প্রোডাকশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ হিমোগ্লোবিন যখন তৈরি হচ্ছে এরা শুধু হিমোগ্লোবিনও নয়, আচ্ছা হিমোগ্লোবিন প্লাস মায়োগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন তৈরি করলো। এরা একসঙ্গে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে। হুম, অক্সিজেন ট্রান্সপোর্ট করছে কোথায়? প্রতিটা সেলের মধ্যে আমাদের থ্রু আউট দ্য বডি অক্সিজেনকে ডিস্ট্রিবিউট করতে হেল্প করছে। হুম, এবার অক্সিজেন যখন ছড়িয়ে যাচ্ছে আমাদের সারা শরীরে তার ফলে কি কাজ হচ্ছে? ফুড থেকে এনার্জি রিলিজ করতে হেল্প করছে, অর্থাৎ ম্যাক্রো নিউট্রিয়েন্ট ভেঙে যখন আমরা এনার্জি পাচ্ছি সেখানে অক্সিজেনের দরকার, সেই কেমিক্যাল রিয়াকশনটাতে অক্সিজেনের দরকার হচ্ছে। তাহলে burn food and release energy, এই ফাংশনস গুলোকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আর আলাদা করে ডেফিসিয়েন্সি আমাদের মনে রাখতে হবে না। এনার্জিকে রিলিজ করলো। আচ্ছা, এই যে যখন এনার্জি রিলিজ করলো এটা তো একটা কাজ করলোই, এছাড়াও এই যে অক্সিজেন এনার্জি রিলিজ করলো তার ফলে মাসেলের কন্ট্রাকশন হতে পারলো।
মানে এনার্জি রিলিজের মাধ্যমে মাসেল কন্ট্রাকশন হচ্ছে, যার ফলে এই যে আমরা কথা বলছি, দৌড়াচ্ছি, হাঁটছি, যা কিছু কাজ করছি, তার ফলে কি হচ্ছে, একটা মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে। না হলে কি হবে, মাসেলটা স্টিফ হয়ে থাকবে, আমরা কোনো মুভমেন্ট করতে পারবো না, মুভমেন্ট করলেই আমাদের ব্যথা হবে, মাসেলে পেন হবে, সেইটা হবে না। তার ফলে এই রিলিজ এনার্জি মাসেল কন্ট্রাকশনে সাহায্য করলো। ঠিক আছে, এই পুরো ঘটনাটা ঘটছে যখন হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন প্রোডাকশন হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট কাজ আমরা বলতে পারি। এই পুরোটা একটা কানেকশন রয়েছে এটার, এটা একটা ফ্যাক্টর। আচ্ছা, তারপরে কি কাজ করছে, কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে সাহায্য করছে। ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে, যে কিছু মাইক্রোবিয়াল গ্রোথ যেগুলো রয়েছে সেইগুলো আগেনস্টে আয়রন একটা ব্যারিয়ার তৈরি করে। ব্যারিয়ার তৈরি করার ফলে কোনো ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে। তার ফলে আমাদের ইমিউন সিস্টেমটাকে সে এনহ্যান্স করতে পারছে। নেক্সট কি কাজ করছে, ব্রেন ফাংশনের ক্ষেত্রে। ব্রেন ফাংশনের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও তাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে, কনসেন্ট্রেশন এবং তার সাথে মেমোরি পাওয়ারটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে আয়রন। কারণ এবং তার সাথে অবশ্যই নিউরো ট্রান্সমিটার হিসেবেও কিন্তু কাজ করে। ঠিক আছে, কিছু নিউরো ট্রান্সমিটারকে তৈরি করতে গেলে যে ফ্যাক্টরস গুলো লাগে সেখানে এই Fe2+ অর্থাৎ ফেরাস আয়রনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এছাড়াও কিছু এনজাইম সিনথেসিসের ক্ষেত্রে সাহায্য করছে। এনজাইম সিনথেসিসে সাহায্য করে, যার ফলে কি হচ্ছে, আমাদের বডিতে বিভিন্ন ধরনের রিয়াকশন হয়। যেরকম একটা বলেছিলাম ভিটামিনের সময়, যে বিটা ক্যারোটিন যদি আমরা খাই আমাদের বডিতে ভিটামিন এ তৈরি হবে। এই বিটা ক্যারোটিন ফ্রম বিটা ক্যারোটিন টু ভিটামিন এ, এই যে কনভার্সনটা, তার জন্য যে এনজাইম প্রয়োজন সে আয়রনের সাহায্যে তৈরি হচ্ছে। এবং পিউরিন তৈরি করতে সাহায্য করছে, অর্থাৎ আমরা যখন প্রোটিন বেস কিছু নিচ্ছি, প্রোটিন মানে তার মধ্যে কি রয়েছে, নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেন যে বেসটা থাকে সেখান থেকে পিউরিন আর পিরিমিডিন, এই দুটো বেস থাকে। এই পিউরিনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পিউরিনটা আবার কি তৈরি করে, ডিএনএ আর আরএনএ সিনথেসিসের জন্য দরকার, অর্থাৎ আমাদের জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলোর জন্য এই পিউরিন দরকার। তাহলে ডিএনএ আরএনএ ফরমেশনের জন্য যে পিউরিন প্রয়োজন, সেই পিউরিনটাকে তৈরি করতে সাহায্য করছে আয়রন। নেক্সট আমরা কার্নিটিন পড়েছিলাম, যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে সাহায্য করছে এবং ফ্যাট গ্লোবিউলস গুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করে, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে কার্নিটিন। সেই কার্নিটিনের সিনথেসিস করছে আয়রন। কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের বডি ডিটক্স করতে সাহায্য করছে। হ্যাঁ, বডি ডিটক্স মানে কিন্তু বাবল মুভমেন্টকে ক্লিয়ার করা নয়, বডি ডিটক্স মানে হচ্ছে লিভারকে ডিটক্স করছে বেসিক্যালি। কারণ লিভার হচ্ছে আমাদের বডিতে ওই পিউরিফিকেশনের কাজটা করে। আমরা খাবারের সাথে যত পেস্টিসাইড, ইনসেকটিসাইডস, কেমিক্যালস, ড্রাগস যা কিছু নিচ্ছি সেইগুলো লিভারে এসে জমা হয়। এবং লিভার আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে পুরো বডিতে আবার সরিয়ে দিচ্ছে। তারপরে লিভারের কি হবে, সেই লিভারটাকে পিউরিফাই করতে সাহায্য করছে আমার আয়রন। তো এই কাজগুলো আয়রন করছে। ঠিক আছে, এবং সেই জন্য যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আয়রনের এতগুলো ফাংশনস রয়েছে, তাই এই ফাংশনস গুলো যদি না হয় তাহলেও কিন্তু আমাদের বডির যে বেসিক যে মেটাবলিজম বা বেসিক যে ফ্যাক্টরস গুলো সেগুলো হবে না। তাই জন্যই আয়রনকে
তার ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা ট্রেস এলিমেন্টে রাখতে পারি না। লজিক্যালি বা টেকনিক্যালি আমরা রাখছি, কিন্তু তার মানে এই নয় যে আয়রন ছাড়াও আমাদের চলে যেতে পারে। আয়রন ছাড়া কিন্তু আমাদের একদিনও চলবে না। ওকে, এগুলো বোঝা গেল? এগুলো ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। তাহলে এবার যদি আমরা একটু ডেফিসিয়েন্সিতে আসি আয়রন, আমরা কি কি মনে ম্যাম করবো? কার্নিথিন সিস্টেমটা কি বলছিলেন? কার্নিটিন হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এর সময়, বিশেষ করে যখন বিটা অক্সিডেশন হয়, অর্থাৎ ফ্যাট থেকে ভেঙে যখন এনার্জি তৈরি হচ্ছে এবং ফ্যাটি অ্যাসিড গুলো ট্রান্সপোর্ট করতে সাহায্য করে এই কার্নিটিন। সেই কার্নিটিন তৈরি করতে সাহায্য করছে আয়রন। ঠিক আছে, মানে আয়রন একটা এনজাইমেটিক রিঅ্যাকশনস দিচ্ছে, যার ফলে কার্নিটিনের যে কেমিক্যাল প্রসেসটা সেটা হতে পারছে। ঠিক আছে, আচ্ছা। এবারে যদি আমরা ডেফিসিয়েন্সিতে ভাবি, তাহলে আমরা যে যে কাজগুলো দেখেছিলাম সেটার উপর বেস করেই কিন্তু ডেফিসিয়েন্সিটা বুঝতে পারবো। কি বুঝতে পারবো? প্রথম কাজ কি দেখেছিলাম? আচ্ছা, যদি এখান থেকেই দেখি, যারা আনমিউট রয়েছেন এবার মিউট করে দিন প্লিজ। প্রথমে যদি এখান থেকেই দেখি, ইমিউনিটির ক্ষেত্রে, তাহলে আয়রনের ডেফিসিয়েন্সি হলে জ্বর, সর্দি, কাশি, লো ইমিউন রেসপন্সেস এগুলো হবে, ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে আমাদের, ব্রেন ফাংশনিং এর প্রবলেম, মানে কনসেন্ট্রেট করতে পারবো না, কোনো কিছু মনে রাখতে পারবো না, ভুলে যাব, কোনো বিষয়ে সচেতনতা যে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে, এই কাজটা আমাকে করতে হবে, এই জিনিসটার উপরে মন দিয়ে এটা পড়তে হবে, পড়াশোনাটা করতে হবে, এই ব্যাপারটা হবে না। এনজাইমেটিক সিনথেসিস এর ক্ষেত্রেও এই প্রবলেম দেখা যাবে, সেটা যদিও আমাদের ইন্টারনালি প্রবলেম হবে, সেটা আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারবো না। এছাড়াও আর একটা যেটা দেখেছিলাম, অক্সিজেন ট্রান্সপোর্ট করতে সাহায্য করছিল। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট করার ফলে কতগুলো কাজ হচ্ছিল। আয়রন যদি না থাকে তার মানে ব্লাড ভলিউম কমে যাবে, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, ফলে অ্যানিমিয়া দেখা যাবে, মাসল উইক হয়ে যাবে, আমরা একটু কোনো কাজ করলেই হাঁপিয়ে যাব, যেটাকে ফ্যাটিক বলা হচ্ছে। অক্সিজেন যদি সেলের মধ্যে না পৌঁছয় তাহলেও আমরা বেশি করে হাঁপিয়ে যাব। হ্যাঁ, একটু কাজ করতে গেলেই আমরা হাঁপিয়ে যাব। ডিজিনেস, মাথা ঝিমঝিম করা, সেইগুলোর প্রবলেম হবে, ক্র্যাম্পস হতে পারে বডিতে। এছাড়াও হতে পারে লো ব্লাড প্রেশারের একটা প্রবলেম দেখা যেতে পারে। ঠিক আছে, তার সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম আসতে পারে, ইরেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডস আসতে পারে। তো এগুলো কিন্তু সবটাই কানেক্টেড আয়রনের ফাংশনের সাথে। তাই আলাদা করে ডেফিসিয়েন্সি সিনড্রোম কি কি আয়রনের, সেটা তার কাজের উপরেই ডিপেন্ড করছে। এমনকি আয়রন ডেফিসিয়েন্সি হলে হেয়ার ফল, সেটার চান্সও বেড়ে যায়, হেয়ার ফলে অনেক বেশি হতে থাকে যদি আয়রন ডেফিসিয়েন্ট হয়। এই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। আর যদি আয়রন এক্সেস হয়ে যায়, যদিও খুব একটা আয়রন এক্সেস হয় না, যদি আয়রন এক্সেস হয়ে যায়, তাহলে সেটা যদি কখন এক্সেস হয়ে যেতে পারে, আমি আয়রনকে অ্যাবজর্বেবল ফর্মে নিচ্ছি না, তখন এক্সেস হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমি ফেরিক আয়রন নিচ্ছি এবং সেটার সাথে আমি একদম ভিটামিন সি অ্যাড করছি না, ফলে সেই আয়রনটা অ্যাবজর্ব হচ্ছে না, তার ফলে সে লিভারে জমে যাবে এবং তৈরি করবে, লিভারে জমে গিয়ে যে প্রবলেমটা তৈরি হবে যদি আয়রন এক্সেস হয়ে যায়, তাকে বলা হয় হিমোসিডোরোসিস। ঠিক আছে, হিমোসিডোরোসিস অর্থাৎ লিভারকে কিন্তু ড্যামেজ করতে পারে। এছাড়াও আর খুব একটা প্রবলেম আমরা আয়রনের ক্ষেত্রে দেখি না। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সট আসি, আয়রনকে অ্যাবজর্ব করাবো কি? এক্সারসাইজটা কিভাবে হচ্ছে একটু বলবেন? এক্সেস হচ্ছে যদি আমি ফেরিক আয়রন নিই, হ্যাঁ, বা এমন কোনো সোর্স নিচ্ছি যার ফলে আয়রনের অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে, তার ফলে আয়রন গুলো সেখানে জমে যাচ্ছে আমাদের লিভারে এবং এক্সেস হচ্ছে। ঠিক আছে, বা হয়তো কেউ অতিরিক্ত পরিমাণে আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছে, যেটা প্রয়োজন নেই তারপরেও নিচ্ছে, তখনও হতে পারে। ঠিক আছে, ম্যাম, যে রোগটা হয় সেটার নাম কি বললেন একবার বলুন? হিমোসিডোরোসিস।
যেরকম ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য কিছু ইনক্রিজিং ফ্যাক্টর ডিক্রিজিং ফ্যাক্টর ছিল, আয়রনের ক্ষেত্রেও তাই। আয়রন অ্যাবজর্পশনকে কে এনহ্যান্স করতে পারে? তার মধ্যে প্রথম হচ্ছে খুব একটা যদিও আয়রনকে এনহ্যান্স করার মতন কিছু নেই, স্টিল আয়রনকে এনহ্যান্স করতে পারে অ্যাবজর্পশনকে, সেটা হচ্ছে ভিটামিন সি, যেটা আমরা অলরেডি জানি। এছাড়াও অ্যাসিডিক, কেন ভিটামিন সি বলছে? কারণ হচ্ছে পিএইচ, অ্যাসিডিক পিএইচ যদি হয় তাহলে সেই অ্যাসিডিক পিএইচটা কিন্তু আয়রনকে ফেরিক আয়রনে কনভার্ট করতে হেল্প করে। সেই জন্য অ্যাসিডিক পিএইচ থাকলে তাহলে অলরেডি আয়রন অ্যাবজর্পশনটা ভালো হবে। তার সাথে সাথে আমার বডি নিড যদি থাকে এবং আমার হয়তো সেই অবস্থায় আয়রন ডেফিসিয়েন্সি ছিল, তো এখন আমি আয়রন নিচ্ছি, আমার বডির প্রয়োজন, তখন আয়রন ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এছাড়াও আরেকটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাথে কিন্তু আবার আয়রনের একটা কি বলবো, কন্ট্রাডিকশন রয়েছে। কিছু ক্ষেত্রে দেখা যায় ক্যালসিয়াম আয়রনকে অ্যাবজর্ব হতে দিচ্ছে না, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়াম আর আয়রন একসাথে ভালোই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো বেটার হয় কি ক্যালসিয়াম আর আয়রনকে আলাদা আলাদা নেওয়া, কারণ এই নিয়ে এখনো দ্বিমত রয়েছে অনেক। তাই ইনক্রিজিং ফ্যাক্টর খুব একটা আয়রনের নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে ডিক্রিজিং ফ্যাক্টর। প্রচুর ফ্যাক্টর রয়েছে যারা আয়রন অ্যাবজর্পশনকে ডাউন করে দিতে পারে, সেই জন্য আয়রন ডেফিসিয়েন্সিটা বেশি দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে লো অ্যাসিডিক পিএইচ। লো অ্যাসিডিক পিএইচ মানে এই যে গ্রিন লিফি ভেজিটেবলস এর কথা বললাম, তারা কিন্তু অ্যাসিডিক নয়, দে আর লো অ্যাসিডিক রেঞ্জ, বেসিক্যালি তারা অ্যালকালাইন। তো আমি যদি শুধুমাত্র গ্রিন জুস নিচ্ছি, লিফি ভেজিটেবলস নিচ্ছি, তার সাথে অ্যাসিডকে কম্বাইন করছি না, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমে যেতে পারে। এটা একটা। নেক্সট কি, গ্যাস্ট্রিক মোটিলিটি যদি বেড়ে যায়, গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাচ্ছে মানে ডায়রিয়া হওয়ার প্রবলেমটা বেশি হয়ে গেছে, বারবার ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, বা লুজ মোশনের প্রবলেম। ডায়রিয়া মানে অনেকটা সিভিয়ার আমরা ভাবি, অতটা সিভিয়ার না হলেও যদি নর্মালি লুজ মোশন হয়, সেক্ষেত্রেও আয়রন অ্যাবজর্পশন কমে যেতে পারে। তারপরে আমাদের ডায়েটে যদি খুব বেশি করে ফাইটেটস আর অক্সালেটস থাকে, যেটা আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রেও পড়েছিলাম, ফাইটেট এবং অক্সালেট বেশি থাকলে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। নেক্সট পলিফেনল, পলিফেনলিক কম্পাউন্ড কার মধ্যে পাই? চা বা কফি, এই ধরনের খাবার যদি বেশি খাওয়া হয় তাতে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। তাই জন্যই চা বা কফি অন্য কোনো খাবারের সাথে কম্বাইন করতে দেওয়া হয় না। যে কোনো খাবারের অন্তত পক্ষে 1.5 ঘন্টা গ্যাপিংয়ে আমরা চা বা কফি নিতে পারি। সেই খাবারের মধ্যে আয়রন থাকুক বা না থাকুক, আমি তো সব খাবার জেনে বুঝে খাচ্ছি না, সেই জন্য বেটার হয় কি আমি কোনো খাবারের সাথে চা বা কফিকে কম্বাইন করব না, সেটা গ্রিন টিও হতে পারে, ব্ল্যাক টিও হতে পারে, যে কোনো ক্ষেত্রে। তো সেই পলিফেনলিক কম্পাউন্ডস গুলো যদি থাকে তাহলেও আয়রন অ্যাবজর্পশন কমে যেতে পারে। তুমি এছাড়াও ফাইলেটস আর কিছু, অক্সালেটটা কোথা থেকে পাওয়া যায়? এর আগের দিন ক্লাসে ছিলেন না? আমি একটা ক্লাস অফ গিয়েছিলাম সেদিনকে। আগের দিনের ক্লাসে? আচ্ছা, কে হ্যাঁ, বলবেন ফাইটেট কোথা থেকে পাই? আগের দিনের ক্লাসে যারা ছিলেন তাদের মধ্যে থেকে একটু শুনি আনসারটা। ম্যাম ফাইটেট ক্যালসিয়াম। মানে ফাইটেটটা পাই কোথা থেকে, কোন ধরনের খাবার থেকে আমরা ফাইটেট বা ফাইটিক অ্যাসিড পেয়ে থাকি? বলতে ম্যাম ওটস বার্লি। ভেরি গুড, অর্থাৎ সিরিয়াল প্রোডাক্টস এর যে বাইরের লেয়ারটা রয়েছে সেই লেয়ারের মধ্যে ফাইটেট বা ফাইটিক অ্যাসিড পাওয়া যায়। আর অক্সালিক অ্যাসিড কার মধ্যে পাই? কচু পালং শাক। পালং শাক। ভেরি গুড, পালং শাকের মধ্যে আমরা অক্সালেট বা অক্সালিক অ্যাসিড পেয়ে থাকি। ঠিক আছে, যিনি প্রশ্ন ম্যাম করেছিলেন বুঝা অক্সালিক গেছে?
অক্সালিক অ্যাসিডটা বেশি করে গরম করে বের করে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ বেশি দরকার নেই, জাস্ট হালকা ভাপিয়ে নিলেও অক্সালিক অ্যাসিড কিন্তু ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। থ্যাংক ইউ। ম্যাডাম চায়ের মধ্যে একটা কি থাকে যেন বললেন, চা কফির মধ্যে যেটা থাকে? পলিফেনল। ওকে। হুম, আচ্ছা। এছাড়াও কিছু মিনারেলস থাকে, ঠিক আছে? সেই মিনারেলস গুলো কিন্তু অনেক সময় আয়রন অ্যাবসর্পশনকে কমিয়ে দিতে পারে, যেরকম কোবাল্ট, জিঙ্ক, তারপরে হচ্ছে কপার। এই কপার যদি বেশি হয়ে যায় তখনও কিন্তু আয়রনের ওই হিমোসিডোরোসিস হতে পারে, ঠিক আছে? কারণ আয়রন অ্যাবজর্পশন কমে যাচ্ছে, সেই জন্য হিমোসিডোরোসিস হতে পারে। কপার, তারপরে হচ্ছে মলিবডেনাম, ক্যাডমিয়াম, এই মিনারেলস গুলো অনেক ক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয়। কোথা থেকে পাই এই ধরনের মানে মিনারেলস গুলো? ইউজুয়ালি খাবার থেকেই এগুলো পাওয়া যায়, অথবা যদি আমরা মানে এমন কোনো খাবার খাচ্ছি যার মধ্যে মিনারেল কন্টেন্ট অনেক বেশি, তার থেকে এগুলো পাওয়া যায়। এবার আলাদা করে আমরা এগুলোকে স্পেসিফাই করতে পারি না, কারণ এই জিনিসগুলো খাবারের মধ্যে খুব কম পরিমাণে থাকে, খুবই কম। সেই জন্য খুব একটা যে এটা কমন সেটা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। হুম, আচ্ছা। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আবার ব্যাপারটা কি, ম্যাঙ্গানিজ আর আয়রন দুটোরই অ্যাবজর্পশন প্রসেসটা অলমোস্ট সেম। তাই জন্য এই দুটোরকেই আমি যদি সমানভাবে নিই, তাহলে কোনো না কোনো একটার ডেফিসিয়েন্সি হলেও হতে পারে। যেহেতু দুটোই সেম, অ্যাবজর্পশন প্রসেসও সেম, তাই আয়রন অ্যাবজর্ব হবে আগে না ম্যাঙ্গানিজ আগে অ্যাবজর্ব হবে, সেটার মধ্যে একটা কনফিউশন হয়ে যায়। যার ফলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাবজর্পশন মানে আয়রন ডেফিসিয়েন্সি হলেও হতে পারে। এটা একদম মানে পারফেক্ট বলছি না, কিন্তু কখনো কখনো দেখা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল এগুলো? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার? এগুলো আমাদের আয়রন ডেফিসিয়েন্সি ঘটিয়ে দেয় তো, যেগুলো একদম। ডিক্রিজিং ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, এই ডিক্রিজিং ফ্যাক্টর গুলোর কারণেই আয়রন ডেফিসিয়েন্সি হয় আমাদের বেসিক্যালি। আর তার সাথে তো অবশ্যই রয়েছে যে যদি ধরুন আপনার বডির নিড ততটা আপনি আয়রন নিচ্ছেন না, তাহলে তো অবশ্যই ডেফিসিয়েন্সি আসবে। হুম, আচ্ছা। আরেকটা মিনারেলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটা আগে খুব নেগলেক্টেড একটা মিনারেলস ছিল, কিন্তু এখন জিঙ্কের প্রচুর ইম্পর্টেন্স মানে প্রুভড হয়েছে, যে কারণে জিঙ্ককেও আবার মোটামুটি ভাবে একটা আলোচনার টপিকে রাখা যেতে পারে জিঙ্ককে। তো জিঙ্কের ক্ষেত্রে দেখা যায়, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট খুব কম। কত সারাদিনে একজন অ্যাডাল্টের জন্য অলমোস্ট 1.5 থেকে 2.5 গ্রাম, 1.5 to 2.5 গ্রাম পার ডে হলে জিঙ্কের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। কোথা থেকে পাই আমরা জিঙ্ক? বিভিন্ন সি ফুড থেকে আমরা জিঙ্ক পেয়ে থাকি। এছাড়াও রেড মিট থেকে জিঙ্ক পাওয়া যায়। এটা গেল প্লান্ট ফুডের, অ্যানিমাল ফুডের কথা। এবার যদি প্লান্ট ফুডে আসি, তাহলে বিভিন্ন সিডস এর মধ্যে জিঙ্ক পাই, যেরকম পাম্পকিন সিডস, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিডস বা সেসেম সিডস, অর্থাৎ তিল দানা যে, তো সেগুলোর মধ্যে কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে জিঙ্ককে পেয়ে থাকি। ঠিক আছে, জিঙ্কের ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে জিঙ্কের ফাংশন। জিঙ্কের ফাংশন প্রথম হচ্ছে অ্যাজ এনজাইমেটিক ফাংশন, অর্থাৎ জিঙ্ক কিছু ক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে কো ফ্যাক্টর হিসাবে কাজ করছে, এবং যার ফলে তার একটা ক্যাটালাইজ রিয়াকশন থাকে, অর্থাৎ সে এনজাইমের হারকে বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে পারে, যার ফলে ওই যে কেমিক্যাল রিয়াকশনসটা চলছে সেই কাজগুলো নর্মালি ঘটবে। কোন কোন কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে হয়? এই যে ভিটামিন এ, রেটিনলের যে কনভার্সন, সেক্ষেত্রে জিঙ্ক কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে কোফ্যাক্টর হিসেবে কাজ করছে।
তারপরে দেখা যেতে পারে মোটামুটি ভাবে আমাদের এনার্জি রিলিজের ক্ষেত্রেও কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। এইগুলো জিঙ্ক করে থাকে। তারপরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে, সেখানেও কিন্তু এই ডিএনএ আরএনএ এর একটা ফাংশনে রয়েছে। নেক্সট আমাদের ইমিউনিটিটা জিঙ্কের ক্ষেত্রে এখন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে জিঙ্ক আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে সাহায্য করছে। ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতে সাহায্য করছে, বিশেষ করে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো রয়েছে, এগুলোর এগেনস্টে একটা প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করে। তাই যদি জিঙ্কের ডেফিসিয়েন্সি হয় তাহলে তার কিছু সিমটমস দেখা যায়। যেরকম একটা হচ্ছে যে আমাদের গ্রোথটা কিছুটা ইম্পেয়ার্ড হতে পারে, হেয়ার লসের প্রবলেম দেখা যেতে পারে, ডায়রিয়া, ডার্মাটাইটিস এই ধরনের প্রবলেম দেখা যেতে পারে, কিছু ক্ষেত্রে ইনফেকশন হচ্ছে, কিছু ক্ষেত্রে ওয়েট লসের প্রবলেম দেখা যেতে পারে। এই প্রবলেমস গুলো আমরা জিঙ্কের ক্ষেত্রে দেখে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস জিঙ্কের, যদিও এটা এখানে নেই, এটাও জেনে রাখা ভালো, জিঙ্ক কিন্তু আমাদের কোলেস্টেরল মেটাবলিজমে সাহায্য করে। তাই যাদের হাইপার কোলেস্টেরল এনিমিয়া রয়েছে তাদেরকে যেরকম আমরা ফ্যাট রেস্ট্রিক্ট করতে বলছি, ঠিক তেমনি সেই সাথে যদি জিঙ্ক আছে এরকম কোনো ফুড, বিশেষ করে সিডস, এই যে সিডস গুলো, এইগুলোকে যদি ইনটেক করা যায় তাতেও কিন্তু কোলেস্টেরল মেটাবলিজম ভালো হবে, অর্থাৎ ব্লাডে যে ব্যাড কোলেস্টেরলটা জমে আছে সেইটা থেকে কিন্তু রিলিফ পাওয়া যেতে পারে। এই গেল জিঙ্কের কথা। আচ্ছা, তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের ক্ষেত্রে আয়োডিনের রিকোয়ারমেন্ট খুব কম, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কোথায়, সেটা হচ্ছে আয়োডিন বেসিক্যালি আমাদের টোটাল থাইরয়েড হরমোনের ফাংশনে সাহায্য করে। থাইরয়েড হরমোন কি কি কারোর জানা আছে? কেউ কি জানেন? ওকে, নো প্রবলেম, আমরা একটু জেনে নিই তাহলে থাইরয়েড হরমোন কি। আমরা বেসিক্যালি দুটো থাইরয়েড হরমোন দেখে থাকি যা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। ভেরি গুড, আমরা তো হিউম্যান বডিতে পড়েছিলাম T3 এবং T4। একটা হচ্ছে T3 অর্থাৎ ট্রাই আয়োডো থাইরোনিন, আরেকটা T4 যাকে বলা যেতে পারে টেট্রা আয়োডো থাইরোনিন, বা এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম থাইরক্সিন, যেটা আমরা মোস্টলি বলে থাকি থাইরক্সিন। এখানে এই যে আয়োডো, এই আয়োডোটা কি, আয়োডিন। তাই থাইরয়েড হরমোন সিনথেসিস করতে গেলে আমাদের অবশ্যই আয়োডিন লাগছে। এবার এই থাইরয়েড হরমোনের কাজ কি, বডির মেটাবলিজম, অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্ট থেকে আমার এনার্জি প্রোডাকশনে সাহায্য করছে, অক্সিজেন ট্রান্সপোর্টে সাহায্য করছে, বডিতে হিট জেনারেট করতে সাহায্য করছে। এই কাজগুলো থাইরয়েড হরমোনস করলো, এটা আয়োডিনের একটা কাজ হয়ে গেল। আর কি কাজ করছে আয়োডিন? ব্রেন ডেভেলপমেন্ট করতে হেল্প করছে, টোটাল বডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে আয়োডিন। তাই জন্যই যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলেও কিছু কিছু প্রবলেম দেখা যায়, যেরকম একটা হচ্ছে বিএমআর, সেটা কমে যেতে পারে। বিএমআর কমে যাচ্ছে মানে আমাদের ওয়েট গেইন হবে। বিএমআর মানে আমার বডি কতটা এনার্জি খরচ করবে সেটা, সেই রেটটা যদি কমে যায় তাহলে ওয়েট গেইন হতে থাকবে, এনার্জি খরচ একদম হচ্ছে না, যা খাচ্ছি সব স্টোর, সরি, যা খাচ্ছি পুরোটা স্টোর হয়ে যাচ্ছে, ফলে ওয়েট গেইন হতে থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না এবং গ্রোথটাও ইম্পেয়ার্ড হবে, যেটাকে আমরা বামনত্ব বলে থাকি, বা এটাকে বলা হয় ডোয়ার্ফিজম। বামনত্ব, হাইটটা শর্ট হয়ে যাবে, এই একটা সমস্যা তৈরি হতে পারে।
এছাড়াও আরেকটা প্রবলেম দেখা যেতে পারে, সেটা হচ্ছে ক্রেটিনিজম। ক্রেটিনিজম ক্রেটিনিজমের প্রবলেম আমরা দেখতে পারি। নেক্সট দেখা যেতে পারে ডিসমিউটিজম, মানে কালা। ম্যাম ক্রেটিনিজমটা কি? ক্রেটিনিজমের ক্ষেত্রে ওই হাইটটা শর্ট হয়ে যায়, হাইট শর্ট হয়ে যায়, এবং তার সাথে মেডিকেল রিটার্ডেশন, মানে মেন্টাল রিটার্ডেশন থাকে, অর্থাৎ বুদ্ধির বিকাশ হচ্ছে না। এই এই প্রবলেমস গুলো আমরা দেখতে পাই। এছাড়াও বড়দের ক্ষেত্রে কি প্রবলেম দেখতে পাই, সেটা হচ্ছে গয়টার আর মিক্সিডিমা। গয়টার কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের এই জায়গায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে ওঠে, সেটা হচ্ছে গয়টার। মিক্সিডিমা যেটা বড়দের ক্ষেত্রে হচ্ছে সেম প্রবলেম। মিক্সিডিমা বড়দের ক্ষেত্রে মানে ওয়েট গেইন হতে পারে, প্রচন্ড বডিতে হিট সেন্সিটিভ বা বডি কোল্ড সেন্সিটিভ হয়ে যেতে পারে, ফ্যাটিগ চলে আসে, কোনো কাজ করার ইচ্ছা থাকে না, একটু কাজ করলেই মানুষ হাঁপিয়ে যায়। এই প্রবলেমস গুলো দেখা যেতে পারে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমরা আয়োডিনটা পাবো কোথা থেকে। আচ্ছা, কেউ আনমিউট রয়েছেন, এখন মিউট করে রাখুন। আয়োডিনের রিকোয়ারমেন্ট কত সেটা আগে বুঝি। আয়োডিনের রিকোয়ারমেন্ট যেটা প্রথমেই বললাম, খুব কম। কতটা, মানে মিলিগ্রামও নয়, সারাদিনে 100 থেকে 200 মাইক্রোগ্রাম, 100 থেকে 200 মাইক্রোগ্রাম হচ্ছে আয়োডিনের রিকোয়ারমেন্ট। এই আয়োডিনকে পাওয়ার জন্য আমরা যে খাবারগুলো নিতে পারি সেগুলোর মধ্যে বিশেষ করে অ্যানিমাল ফুড এবং প্লান্ট ফুড, দুটোর মধ্যে আয়োডিন ভালো পাই। বিশেষ করে প্লান্ট ফুডের মধ্যে যে পালসেস গুলো রয়েছে, পালসেস এর মধ্যে আয়োডিন পাওয়া যায় ভালো। যেরকম সয়াবিনের মধ্যে প্রায় 40 মিলিগ্রাম পার 100 গ্রামস আমরা আয়োডিন পেয়ে থাকি। ছোলার ডালের মধ্যে আয়োডিন পাওয়া যায়, মুসুর ডালের মধ্যেও আমরা যথেষ্ট ভালো আয়োডিন পাচ্ছি। যদি সিডস এর মধ্যে আসি, মাস্টার্ড সিডসটার মধ্যে আয়োডিন পাচ্ছি কত, প্রায় 50 থেকে 55 মিলিগ্রাম পার 100 গ্রামসে আয়োডিন পাওয়া যেতে পারে। তিল দানা, তার মধ্যেও আয়োডিন প্রায় 40 থেকে 42 মিলিগ্রামের মতন পার 100 গ্রামসে আয়োডিন পাচ্ছি। এগুলোর মধ্যে আয়োডিন পেয়ে যাই। লিফি ভেজিটেবলস এ যদি আসি, তাহলে লিফি ভেজিটেবলস এর মধ্যে সজনে শাক, তার মধ্যে পাওয়া যেতে পারে আয়োডিন। এছাড়াও বাকি মানে পালং শাক, তার সাথে ধরুন শসা, গাজর, টমেটো, মানে এই যে আমরা সবসময় র ফুডের কথা বলি, র একটা স্যালাডস রাখার কথা বলছি, তার কারণ সেখান থেকেও আমরা খুব ভালো পরিমাণে আয়োডিনটাকে পেতে পারি। ফ্রুটস এর মধ্যে অনেকটা পরিমাণে আয়োডিন পাই না, কিন্তু পেয়ে যাই। যেরকম আপেল, উইথ স্কিন যদি আপেল নিই, তাহলে সেখান থেকে আমরা 5 থেকে 6 মিলিগ্রাম পার 100 গ্রাম আয়োডিন পাই। আর 100 গ্রাম মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ আপেল যদি নিই, তাহলেই সেটা 100 গ্রামস এর কাছাকাছি চলে আসে। কলা, খুব ভালো ফল হচ্ছে কলা। কলার মধ্যে প্রায় আমরা 15 থেকে 16 মিলিগ্রাম পার 100 গ্রামসে আয়োডিন পেয়ে থাকি। এই মানে এই যে এগুলো প্লান্ট সোর্সের মধ্যে কিন্তু আমরা আয়োডিনের পরিমাণটা যথেষ্ট ভালোভাবে পেতে পারি। ঠিক আছে, ম্যাম আপেলে কতটা থাকে বললেন? আপেলে প্রায় ধরুন 5 থেকে 6 মিলিগ্রাম পার 100 গ্রামসে পেয়ে যাবো। থ্যাংক ইউ। এবার প্রবলেমটা একটা জায়গাতে হয়, সেটা হচ্ছে আয়োডিন যখন আমরা প্রিপেয়ার করছি, তার ফলে আয়োডিন লস হয়ে যায়। কুকিং প্রসিডিওরের কারণে কিন্তু আয়োডিন অনেক সময় লস হতে পারে। যেরকম আমরা যদি ডিপ ফ্রাই করি, তাহলে আয়োডিন লস হতে পারে, প্রায় 20% মতন আয়োডিন লস হতে পারে। যদি আমরা কোনো কিছুকে বয়েল করি, কোনো খাবারকে বয়েল করলাম এবং তারপরে সেই জলটা ফেলে দিলাম, আয়োডিন 0.5% আয়োডিন ওয়েস্ট হয়ে যেতে পারে। কোনো খাবারকে যদি আমরা শিমারিং শিমারিং করছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে অল্প আঁচে হলেও সেটাকে অনেকক্ষণ ধরে হিটের মধ্যে রেখেছি, তার ফলেও আয়োডিন লস হতে পারে। সেটাও কিন্তু প্রায় 40 to 50% মতন আয়োডিন লস হতে পারে। তাই জন্য এটা দেখা যায় যে
এই যে এই প্রবলেম গুলো, একে বলা হয় আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ইন শর্ট IDD। এই IDD টাকে যদি আমাকে কভার করতে হয়, তো গভর্নমেন্টের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হচ্ছে আয়োডাইজড সল্ট। কারণ নুন হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাই ইউজ করে, কাঁচা বা রান্না সবকিছুর মধ্যে, সব রিলিজিয়নের মানুষজন নুন ইউজ করে। সেই জন্য নুনের মধ্যে আয়োডিনকে ফর্টিফাই করা হয়, অর্থাৎ আয়োডিনকে আলাদা করে যোগ করা হয়। তাই যখন আমরা নর্মাল রিকোয়ারমেন্টে নুন খাচ্ছি, কতটা সারাদিনে একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের জন্য সে সারা দিনে কাঁচা হোক রান্নায় হোক সব মিলিয়ে কতটুকু খেতে পারে, 7 to 8 গ্রাম, এতটা সল্ট সে নিতে পারে। এই পরিমাণ সল্ট যদি সে নিচ্ছে, তাহলে কিন্তু তার আয়োডিন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল এটা? এগুলোর মধ্যে কারোর কোনো ডাউট? No, ma'am. All clear. ভেরি গুড। আচ্ছা, এরপরে আর কয়েকটা মিনারেলস রয়েছে যেগুলোকে আমরা ওই ট্রেস এলিমেন্টস এর মধ্যে রাখতে পারি, যেরকম কপার। কপার এখন খুব ট্রেন্ডি হয়েছে। কপারের কয়েকটা অ্যাডভান্টেজ আমরা দেখছি, যার জন্য কপার ভেসেলস এ রান্না করা থেকে শুরু করে সেই জাগ হতে পারে বা গ্লাস বা ঘটি, তাতে জল খাওয়া হতে পারে, এই জিনিসগুলো এখন খুব চলছে। বেসিক্যালি কপার কিন্তু আমাদের বডির ইন্টারনাল ফ্যাক্টরটাকে এনহ্যান্স করে। আমাদের বডির যে কেমিক্যাল রিয়াকশনস গুলো চলছে, সেখানে অ্যাজ কো ফ্যাক্টর কপার কাজ করে। হ্যাঁ, এবং কপারের যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্রেনের ক্ষেত্রে, মানে নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু প্রবলেমস আমরা দেখতে পারি কপারের ক্ষেত্রে। এছাড়াও অ্যানিমিয়া হওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে কপারের। আচ্ছা, তারপরে ফ্লোরাইড নট সো ইম্পর্টেন্ট, কারণ ফ্লোরাইড আমরা খাবার থেকেই পেয়ে যাচ্ছি। ফ্লোরাইড বেশি হলেও আমাদের ডেন্টাল ক্যারিজ হবে, দাঁতের ক্ষয় হবে। ফ্লোরাইড কম হলেও আমাদের দাঁতের ক্ষয় হবে। তাই ফ্লোরাইড নিয়ে অত মাথা ব্যথার দরকার নেই। কারণ ফ্লোরাইড আমরা খাবার থেকে পেতে পারি, জল থেকে পেতে পারি, এবং আমরা টুথপেস্ট, তার থেকেও আমরা ফ্লোরাইড পাচ্ছি, যেটা আমাদের যে ওরাল হেলথ বা দাঁতের গঠনটাকে ঠিক রাখতে সাহায্য করে। আচ্ছা, ক্রোমিয়াম রয়েছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে ফুড সোর্স যেগুলো বা মেইন যে অ্যাকশন, ক্রোমিয়ামের মেইন অ্যাকশনটা হচ্ছে ও ইনসুলিনের ওপরে কাজ করে। এটা ক্রোমিয়ামের আমরা মেইন অ্যাকশন ভাববো। ইনসুলিনের ওপরে কাজ করছে, যে কারণে গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে। নেক্সট, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের মেজর যে ফাংশন সেটাও হচ্ছে ওই অ্যাজ কো ফ্যাক্টর। তাই ম্যাঙ্গানিজের যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি কি দেখা যায়? আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশনে প্রবলেম দেখা যেতে পারে, গ্রোথের ক্ষেত্রে প্রবলেম দেখা যেতে পারে, ইমিউনিটির ক্ষেত্রে প্রবলেম দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে স্কেলিটাল অ্যাবনর্মালিটিস হতে পারে, মানে হাড়ের গঠনটা কিছুটা বাঁকা, এরকম অবস্থা আমরা দেখতে পারি যদি ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি। এছাড়াও লিপিড, হাই হাই লিপিড অর্থাৎ হাইপার কোলেস্টেরলেমিয়া, এটা কখনো কখনো দেখা যায়। মলিবডেনাম আগেন কোফ্যাক্টর হিসেবে কাজ করছে। সেলেনিয়াম, এখন সেলেনিয়ামটা আগেনও বলছি যে এখন কিন্তু সেলেনিয়ামেরও একটা ইম্পর্টেন্স তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ সেলেনিয়াম একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে, যে কারণে আমাদের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজেস গুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। আদারওয়াইজ সেলেনিয়ামের বেসিক ফাংশন কিন্তু আমাদের বডির এনজাইমেটিক রিঅ্যাকশন। বিভিন্ন এনজাইমস রয়েছে, যেরকম গ্লুটাথায়ন পেরক্সিডেজ রয়েছে, হ্যাঁ, বা আয়োডোথাইরোনিন পেরক্সিডেজ রয়েছে। তো এই এনজাইমস গুলোর কাজের ক্ষেত্রে সেলেনিয়াম সাহায্য করে। সবগুলোরই ওই কোফ্যাক্টর হিসেবে, কিন্তু মেজর যদি সিমিলার জন্য কাজ যদি আমি বলে থাকি, তাহলে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আর জিঙ্ক নিয়ে তো আলোচনা হয়ে গেছে।
এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের মিনারেলস এর টপিক, যার মধ্যে মেজরলি আমাদেরকে মিনারেলস হিসাবে আমরা অনেকগুলো মিনারেলস পড়লাম। তাহলে এই সমস্ত মিনারেলস থেকে যদি সামারি করি, তাহলে আমি সামারি করলে ঠিক কি ধরনের ফুড গুলো পাবো, যেই ফুড গুলো নিলে আমি মিনারেলস এর ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করতে পারবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে সিরিয়াল প্রোডাক্টস, যেগুলো হোল গ্রেন সিরিয়ালস রয়েছে, সেইগুলোকে আমি কুকড ফর্মে নেব। ঠিক আছে, পালসেস যেটা রয়েছে, এটা নোট করে রাখি। কুকড হোল গ্রেনস, cooked or sprouted pulses, এটা রাখতে পারি। আচ্ছা, লিফি ভেজিটেবলস র, কাঁচা অবস্থায় রাখতে পারি। সাইট্রাস ফ্রুটস, সেটাকে রাখবো। সাইট্রাস ফ্রুটস অবশ্যই র অ্যান্ড ফ্রেশ, আজকে কাটবো, আজকেই খাবো, এখনই খাবো, রেখে দেবো না। এছাড়াও আদার fruits and vegetables. Next, seeds. Seeds গুলোকে কিভাবে খাবো? Germinated অর্থাৎ sprouted করে or soaked। তার মানে কি হলো, এই জিনিসটাকে যদি মেনটেন করছি, তাহলে মিনারেল ডেফিসিয়েন্সিটাকে আমি কভার আপ করতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার এটা সবার কাছে? ওকে, ভেরি গুড। আমি একটু নোট করতে দিন। করে নিন। ফ্রুটসটাকে কি লিখলেন? সাইট্রাস। সাইট্রাস ফ্রুটস মানে Cit- টক জাতীয়, অর্থাৎ যার থেকে আমরা ভিটামিন সি পাবো। এছাড়াও মিনারেলস যদি বলি, তাহলে সেখান থেকে আমরা ক্যালসিয়াম পাবো, পটাশিয়াম পাবো, এবং তার সাথে সাথে আমরা আয়রনটাকেও পাবো। কিছুটা ট্রেস আয়রন না, সরি, কিছুটা ট্রেস মিনারেলস পাবো, যেরকম ধরুন ম্যাঙ্গানিজ পেতে পারি আমরা, তার থেকে কিছুটা আয়োডিন পাওয়া যেতে পারে, এগুলোও পাওয়া যেতে পারে সাইট্রাস ফ্রুটস থেকে। Thank you. হ্যালো ম্যাম, বলুন। বলছি যে আমরা যে স্পাউট যেটা আপনি বলছেন, ওটা তো স্পাউট বার করার বেরোনোর পরও বেশ কদিন রেখে খাওয়া যায়, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? না না না, কোনো অসুবিধা নেই সেটা। আচ্ছা, এই গেল তাহলে আমাদের মিনারেলস অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের কমপ্লিট হলো। এরপরে যে একটা নিউট্রিয়েন্ট বাকি রয়েছে, দ্যাট ইজ ওয়াটার। ওয়াটারটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, এই যে চ্যাপ্টার্স গুলো হলো ফান্ডামেন্টালস থেকে শুরু করে ওয়াটার পর্যন্ত। যখন আপনাদের ফার্স্ট ইন্টারনাল পরীক্ষা হবে, সেখানে এই চ্যাপ্টার্স গুলোই থাকবে। ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান বডি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার। এই যে কটা চ্যাপ্টার পড়া হয়েছে, এগুলোর উপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা এখন নয়, কবে হবে সেটা আমি জানিয়ে দেবো, কিন্তু এগুলোর উপরেই হবে। ওকে, আচ্ছা, তো আজকের মতন তাহলে আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট করছি।
নেক্সট উইকে আবার দেখা হচ্ছে তাহলে সবার সাথে। সবাই ভালো থাকবেন। আর ভিটামিনস আবারও বারবার করে বলছি, ভিটামিনস আর মিনারেলস যেগুলো পড়া হয়ে গেল খুব ভালো করে একবার রিভাইজ করতে থাকুন, নাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। বাট একটু যদি বুঝে রিভাইজ করি তাহলে দেখবো যে খুব একটা গোলানোর কিছু নেই। ইনফ্যাক্ট সোর্সেস গুলো কিন্তু অলমোস্ট কমন বাকিগুলোর ক্ষেত্রে। হুম? তো যাই হোক, আজকের মতন ক্লাসটা এন্ড করছি তাহলে এখানে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে।